নমস্কার, গভর্নমেন্ট ফান্ডার্স চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা খুব সাম্প্রতিককালে ঘটে যাওয়া একটা বিষয়, সেটা হচ্ছে ইউপিএস, ইউনিফাইড পেনশন স্কিম। এনপিএস নেব না ইউপিএস নেব, এইটা নিয়ে সারা ভারতে এমন কোনো এমপ্লয়ি নেই, এমন কোনো, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে লাগু, তো এমন কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি নেই যে কিনা এটা নিয়ে ভাবছে না, এটা নিয়ে অঙ্ক করছে না। যদিও কোনটা নিতে হবে এটা কেউ বলছে না, কেনই বা বলবে? কারণ বললে তো দায়টা তার হয়ে যাবে। আমার এই ভিডিওতে সেটাও বলা নেই, আমার এই ভিডিওতে কোনো ক্যালকুলেশনও বলা নেই। আমার এই ভিডিওতে খুব ছোট্ট করে বলা আছে যে ইউপিএস ব্যাপারটা। এরপরে আমি একটা ভিডিও করব যেখানে কিনা ক্যালকুলেশনগুলো দেওয়া থাকবে, আর তারপরে আমি একটা ভিডিও করব যেখানে এনপিএসের সঙ্গে ইউপিএসের ক্যালকুলেশনের একটা কম্প্যারিজন থাকবে, কোনো একটা পার্টিকুলার কেস নিয়ে সেটা করব। যাই হোক, আগে বোঝা দরকার যে ইউপিএসটা কী। তো ইউপিএস হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম। এটা কিন্তু এনপিএসের আন্ডারেই, ন্যাশনাল পেনশন সিস্টেমের আন্ডারেই একটা স্কিম বার করেছে, যেটা এফেক্টিভ ফ্রম 1 এপ্রিল 2025। ঠিক আছে, এটার গোল কি? এটার উদ্দেশ্য হচ্ছে অ্যাসিওর্ড মান্থলি পেনশনের ব্যাপারটা ফিরিয়ে আনা, এবং তার সঙ্গে আদার কিছু বেনিফিটসও থাকবে। মেইনলি হচ্ছে ওপিএসে যেমন ছিল যে বাঁধা ধরা একটা মান্থলি পেনশন রিটায়ারমেন্টে পরে পাওয়া যেত, এনপিএসে তো পুরোটাই মার্কেট বেসড হয়ে গেল। তো সেইটাকে, ওপিএসের ব্যাপারটাকে আবার ইউপিএসে ফিরিয়ে আনছে, একটা চান্স দিচ্ছে বাঁধা ধরা মান্থলি পেনশন পাওয়ার, একটা অ্যাসিওর্ড, এবং সেটা আবার অ্যাসিওর্ড হবে, একটা নির্দিষ্ট মিনিমাম পেনশন হবে। তো সেইটাকে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা এটা। আচ্ছা, হু ক্যান জয়েন ইউপিএস? ইউপিএসে কে জয়েন করতে পারে? ইউপিএসে 1/4/2025 যারা সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করছে তারা জয়েন করতে পারে। 1/4/25 পরে যারা সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসে জয়েন করবে তারা করতে পারে। আগে যারা রিটায়ার করে গেছে 1/4/25 তারা করতে পারে। এমনকি মৃত এমপ্লয়ীদের, ডিজিজড এমপ্লয়ীদের যারা স্ত্রী, তারাও করতে পারে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ফর্ম দেওয়া আছে, যেমন আমি একটুখানি পড়ে শোনাচ্ছি, এগুলো মনে রাখতে হবে। সেটা পরবর্তীকালে যখন আমি এমসিকিউ, এটার ওপর আমি এমসিকিউও দেবো ভাবছি। তো এমসিকিউ যখন দেবো তখন সেটা নিয়ে মানে মুখস্থ করার আলোচনাটা তখন হবে। এখন জাস্ট পড়ে শোনাচ্ছি যে যেমন এক্সিস্টিং এমপ্লয়ীদের ক্ষেত্রে, যারা কর্মরত 1/4/2025 যারা অলরেডি কাজ করছে তাদের ক্ষেত্রে ফর্ম A2। নিউ এমপ্লয়ি 1/4/25 পরে যারা জয়েন করলো ফর্ম A1। রিটায়ার্ড এমপ্লয়ি আগে রিটায়ার করে গেছে 1/4/25 ফর্ম B2। যেসব এমপ্লয়ি মারা গেছে কিন্তু তাদের বউরা, স্পাউস চায় যে, স্পাউস মানে অবশ্য তো বউ নয়, মানে বউ বর দুটোই, স্পাউস চায় যে মানে ইউপিএসে ট্রান্সফার হতে, সেক্ষেত্রে ফর্ম B6। ঠিক আছে, তো এটা অনলাইনও সাবমিট করা যায় বা ফিজিক্যালি এসে ডিডিওকেও দেওয়া যায়। ডিডিও হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার, মানে একটা ইনস্টিটিউটের, একটা অর্গানাইজেশনের যে হেড থাকে, হেড অফ অফিস, সেই সাধারণত ডিডিও হয়। তো তাকে এসে ফিজিক্যাল কপিও সাইন করে জমা দেওয়া যায় বা অনলাইনও পাঠানো যায়। আচ্ছা, কন্ট্রিবিউশন ডিটেলস হচ্ছে 10% অফ ডিএ, বেসিক অ্যান্ড ডিএ আপনার থেকে কাটবে। ঠিক আছে, আর
সরকারও সমপরিমাণ সেই ম্যাচিং 10% সরকারের তরফ থেকে দেবে। 10% আপনার, সরকারের 10%, টোটাল হয়ে গেল 20%। তারপরে কি হবে, এইটা গিয়ে জমা হবে একটা এনপিএস অ্যাকাউন্টে, যার এখন নাম প্রাণ। ওই প্রাণ অ্যাকাউন্টে গিয়ে জমা হবে এই টাকাটা। কিন্তু একটা স্পেশাল মানি পুল আছে এখানে, এটা আগে ছিল না। স্পেশাল একটা টাকা সরকার দেবে, সেই টাকাটা হচ্ছে এক্সট্রা 8.5% একটা টাকা। সেটা গিয়ে পড়বে পুল কর্পাসে। এখানে আবার দুটো নাম দিয়েছে, একটা হচ্ছে আপনার নিজস্ব যে 10% টাকাটা মাসে মাসে গিয়ে পড়ছে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কর্পাস বা আইসি। আর সরকার আবার যে কন্ট্রিবিউশনটা করছে সেটা হচ্ছে পুল কর্পাস। এরপরে হচ্ছে ইনভেস্টমেন্ট অপশানস। আচ্ছা, ইনভেস্টমেন্ট, এই যে আপনার টাকাটা যাচ্ছে প্রত্যেক মাসে জমা হচ্ছে, এটা কোথায় খাটবে? এটা বিভিন্ন জায়গায় খাটতে পারে, যেমন দেখিয়েছি জি, LC25, LC50। কিছুই না, জি মানে খুব সেফ, হচ্ছে গভর্নমেন্ট বন্ডসের উপর এটা ইনভেস্ট হবে আপনার টাকাটা, ফলে তাতে রিটার্নও কম, রিস্কও কম। LC25 25% থাকবে হচ্ছে শেয়ার মার্কেটের ওপর, 75% ডেট মার্কেটের ওপর। এটা একটা মাঝারি রিস্কের ব্যাপার। LC50 একটু হাই রিস্ক এবং হাই গেইনসও হতে পারে, যেটা হচ্ছে 50% ইকুইটি, 50% ডেট। ঠিক আছে, এই রকমভাবে আপনার টাকাটা মার্কেটে খাটবে, এবং সেইখান থেকে যে রিটার্নটা আসবে সেটাই আপনাকে অ্যানুইটির মাধ্যমে মান্থলি পে আউট করা হবে। মানে পেনশনের ক্ষেত্রে বলছি, আপনার তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি লামসাম তুলে ফেলতে পারবেন, হ্যাঁ, আর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি লামসাম তুলে ফেলতে পারবেন যেটা 60%, আর বাকি টাকাটা আপনার মার্কেটে খাটবে। এই যেরকম বললাম সেরকমভাবে খাটলো, কোনো একটা অপশান আপনি চুজ করে নিলেন, আপনার ফান্ড ম্যানেজার সেইখানে টাকা খাটালো, যা এলো আপনাকে মাসে মাসে দেওয়া হলো। পেনশন অ্যাট রিটায়ারমেন্ট, ফুল পেনশন আফটার 25 ইয়ার্স। ঠিক আছে, 25 বছরে আপনার ফুল পেনশন হচ্ছে। পেনশনটা কি হবে? 50% অফ লাস্ট 12 মাসের স্যালারি, অ্যাভারেজ বেসিক। লাস্ট 12 মাসের অ্যাভারেজ বেসিক, আগে সেই ছিল লাস্ট 10 মাসের, এটা 12 মাসের। লাস্ট 12 মাসের অ্যাভারেজ বেসিক, ঠিক আছে, তার 50%, সোজা কথা। আর যদি 25 বছর না হয়, তার থেকে কম হয়, তাহলে আনুপাতিক হারে সেটা কমবে। মিনিমাম সার্ভিস হতে হবে 10 ইয়ার্স। 10 ইয়ার্স হলে একটা মিনিমাম পে আউট আছে, একটা মিনিমাম পেনশন, মান্থলি পেনশন পাবে, সেটা হচ্ছে 10,000 টাকা। আর তাছাড়া হচ্ছে এর একটা ফর্মুলা আছে, এটা ক্যালকুলেট কত হবে আর কি পেনশনটা, তার একটা ফর্মুলা আছে, P/2 ইন্টু Q/300 ইন্টু IC/BC। পি হচ্ছে কি লাস্ট পে, এই 12 মাসের অ্যাভারেজ লাস্ট পে। কিউ হচ্ছে কোয়ালিফাইং সার্ভিস, যদি কেউ 25 বছর সার্ভিস করে তাহলে তার কিউ কত হবে? 300, তাহলে 300 মাস হচ্ছে, 300 মাস হচ্ছে 25 বছরে, তাহলে তার কিউটা হবে 300। যদি কেউ 30 বছর কাজ করে তাহলে তার 360 হবে, কিন্তু 360 কিন্তু নেওয়া যাবে না, হায়েস্ট 300ই নিতে হবে। ফলে কিউটা হচ্ছে 300। ICRBCটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কর্পাস আর বেঞ্চমার্ক কর্পাস। এবার এইগুলোর মানে এই ফর্মুলাটার ক্যালকুলেশনে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কেস টু কেস বেসিসে ক্যালকুলেশন ইমপ্লিকেশন কি সেটা আমি পরে জানাবো। ঠিক আছে, দিস ভিডিও ইজ ফর জাস্ট অ্যান আইডিয়া। উইথড্রল অপশন হচ্ছে যেটা বললাম যে 60% ইন্ডিভিজুয়াল কর্পাস অ্যাজ লামসাম। ঠিক আছে, 60% অফ ইন্ডিভিজুয়াল কর্পাস লামসাম হিসেবে পে আউট হবে, রিমেনিং 40% হবে মান্থলি পেনশন।
ইন্ডিভিজুয়াল কর্পাসের ওপর কিন্তু লামসাম পে আউটটা হচ্ছে, ঠিক আছে। ইন কেস অফ ডেথ বলা হচ্ছে স্পাউস পেয়ে যাবে হচ্ছে 60% অফ ইউর পেনশন, ঠিক আছে, এবং অন্যান্য বেনিফিট যা যা পাওয়া যায় সেগুলোও পাবে। লামসাম বোনাস অ্যাট রিটায়ারমেন্ট, এখানে একটা লামসাম বোনাসের গল্প আছে। তো সে কিছু টাকা লামসাম বোনাসও পেতে পারে। তো লামসাম বোনাসটা হচ্ছে যে কেউ যদি খুব সোজা আর কি, কেউ যদি 32 বছর চাকরি করে তাহলে তার 64টা হাফ ইয়ার্স হচ্ছে, তাহলে তার মানে 64 ইন্টু তার ওই লাস্ট বেসিক প্লাস টিএ, এইটা হচ্ছে তাকে বোনাস দেওয়া হবে এককালীন, ঠিক আছে, লামসাম বোনাস। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে কি কন্ডিশনস, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে শুনতে হবে এই জায়গাটা। এটা যদি ইউপিএস কেউ যদি একবার অপ্ট করে ফেলল, ক্লিয়ারভাবে লেখা আছে যে সে তার সার্ভিস লাইফে সেটা চেঞ্জ করতে পারবে না। ফলে এটা অপ্ট করার আগে খুব ভেবেচিন্তে ক্যালকুলেশন করে তবেই অপ্ট করতে হবে। একবার ওয়ান্স অপ্টেড ক্যান নট বি চেঞ্জ ইন হিজ অর হার লাইফ টাইম, ঠিক আছে, সার্ভিস লাইফ। লেট সাবমিশন একটা সময় দেওয়া আছে, বোধহয় 2 মাস মনে হয় সময় দেওয়া হয়েছে এই এপ্রিল থেকে, তার মধ্যেই জমা দিতে হবে। তারপরে যদি লেট হয়ে যায় তাহলে আর অ্যাকসেপ্ট করা হবে না। হাউএভার এখন তো মে মাস চলছে, মানে 1 মাস তো দেখতে গেলে কেটেই গেল, 1 মাসে বেশি কেটে গেল। এরপরে এটাকে আবার এই সাবমিশন পিরিয়ডটাকে আবার এক্সটেন্ড করবে কিনা সেটা গভর্নমেন্ট ভেবে দেখতে পারে। আরেকটা হচ্ছে যে নো ইউপিএস বেনিফিটস ইফ ইউ রিজাইন অর ইউ আর ডিসমিসড, খুব ভালো করে একটু বোঝার ব্যাপার। আমি কিন্তু এগুলো বলছি যে 24শে জানুয়ারি 2025 সালে যে গেজেট নোটিফিকেশান বেরিয়েছিল ইউপিএস সম্বন্ধে, আমি সেইটা থেকেই এগুলো বললাম। আর তারই 2 নম্বর পয়েন্টে এটা বলা আছে যে কোনো ইউপিএস বেনিফিট পাবে না যদি তার চাকরি চলে যায়, যদি সে চাকরি ছেড়ে দেয়, রিজাইন করে কিংবা ডিসমিসড ফ্রম সার্ভিস হয়, তাহলে কিন্তু কিছু পাবে না। তো এই ছিল এদিকে ইউপিএসের সম্বন্ধে খুব ছোট্ট করে ওভারভিউ। পরবর্তীকালে ইউপিএস সম্বন্ধে আরও ভিডিও আমি করব। থ্যাংক ইউ।